আমার বাড়িতে একদিন খেতে পাচ্ছে না, আর আমি আমার মেয়েকে ওর বাড়িতে সারা জীবনের জন্য খেতে পাঠাবো? তা তো হতে পারে না। কিরে ইকবাল, কি বুঝলি? হ্যাঁ, যা যা স্নান টান করে নে, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। এই সেলিনা মেয়েটা রোজ আসে, আজকেই যে কেন এলো না? বাবু, হ্যাঁ, একটা কথা বলবেন? কি বল? মানে তোমরা দুজনে এই বিষয়টা মন থেকে মেনে নিয়েছো তো? মানে জোর করে মত দিচ্ছ না তো? সত্যি কথা বলতে কি, আমার তো কোনোদিনই অমত ছিল না। বৌদি, গুরুজন, বৌদির মেয়ে, আমি তো বৌদির মতামতের পর কিছু বলতে পারি না। তাই সেদিন বিয়ের আসর থেকে রঞ্জাকে তুলে আনতে গেছিলাম। সে অপরাধ বোধ এখনো আমাকে কুরে কুরে খায়। দেখ ইকবাল, বয়স হচ্ছে তো, কবে আছি কবে নেই, তাই সারা জীবন ধরে যা যা ভুল করেছি সেগুলো শুধরে নিতে ইচ্ছা হয়, বুঝলি? তাই এই তোর আর রঞ্জার বিয়ে দেবার ইচ্ছেটাও এরকম একটা শুধরানোর প্রয়াস বলতে পারিস। অবশ্য বাকিটা বৌদির মতামত। কেন ঠাকুরপো? সারাটা জীবন আমি তো তোমাদের সাথেই কাটালাম। তোমাদের ভালোয় মন্দে, দায়ে অদায়ে তোমাদের সঙ্গেই তো কাটালাম। চিরকাল তোমাদের ভালো ছাড়া মন্দ তো আমি চাইনি। আজ আমার মেয়ে আমার হয়ে গেল। ওর বাবা নেই, কিন্তু তুমি আছো। তুমি ওর কাকা, তুমি ওর গার্জেন। তুমি সেই দায় আমার উপর ছাড়ছো কেমন করে? মেয়েকে না হয় আমি জন্ম দিয়েছি, কিন্তু মেয়েটা তো তোমাদের বাড়ির। তোমাদের কোনো দায় নেই। তুমি কি মনে করছো ঠাকুরপো? তোমার বৌদি আজও অমনি আছে যে তুমি একটা কথা বললে তোমার কথাকে আমি অসম্মান করব? দেখো বৌদি, মনটা ঠিক করে ভালো করে ভেবে চিনতে যা বলার বলো। তখন ধরো রঞ্জাটার ওরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটা অবস্থা, তখন তুমি আবেগের বশে যা বলেছ, আর আজ রঞ্জা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসছে, এখন তোমার যে মানসিক অবস্থা তা তো আগের অবস্থার মতো নেই। সেই জন্য তুমি যে কথাগুলো বলবে সেটা তো আগের কথাগুলোর সঙ্গে নাও মিলতে পারে। আমার মেয়ের জন্য এরকম উপযুক্ত পাত্র আমি আর কোথায় পেতাম বলো তো ঠাকুরপো? এতগুলো বছর ধরে যে আমার মেয়েকে মনে রেখে দিয়েছে। আমার মেয়ে যেমন ভালোবাসে
যেমন বাড়ির স্বপ্ন দেখে ঠিক তেমনি তেমনি বাড়ি বানিয়ে দিয়েছে। তার বিপদে তার প্রাণ রক্ষা করেছে। তারপরেও আমার মুখাপেক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, জোর করে আমার মেয়েকে বিয়ে করবে না বলে। এমন ভালো ছেলে আমি কোথায় পেতাম ঠাকুরপো? এ কি, এত ভেঙে পড়ো না, একটু ধৈর্য রাখো, ওকে তো বাড়ি ফিরতে হবে নাকি? আমি আর ধৈর্য রাখতে পারছি না আন্টি, আমার পক্ষে আর ধৈর্য রাখা পসিবলই হচ্ছে না। আর কত বলতে পারো, আর কতটা সম্ভব আমার পক্ষে? আমি যখন ভাবলাম যে হ্যাঁ এবার সবটা শেষ হয়ে গেছে, এবার আমার আর যশের নতুন করে জীবনে পথ চলা শুরু হলো, ঠিক যখন ভাবলাম তখনই এরকম আরেকটা ঘটনা ঘটতে হলো। এই তুমি দাঁড়াও তো রোহিণী, এই বিয়েটার জন্য ওখানে গেছে তো, বিয়েটা হয়ে গেলে তোকে আবার এখানেই ফিরে আসতে হবে। তখন দেখবো যশের কত বড় ক্ষমতা, ও কি করে তোমাকে অস্বীকার করে, আমাদের বাড়ির বউকে অস্বীকার করে বাইরের একটা মেয়েকে মাথায় তুলে নাচে। অদ্ভুত। আমার কি নেই একটু বলতে পারো? আমার মধ্যে কি মিসিং সত্যি করে বলো? আমি কি লেখাপড়া জানি না? আমার দেখতে এতই খারাপ, আমি তোমাদের সঙ্গে কি মানিয়ে চলতে পারছি না? আমি কি ল্যাক করছি বলতে পারো আন্টি? আমার কি মিসিং তুমি বলে দাও না আমাকে। আমি তো চেষ্টা করি তোমাদের সকলের সঙ্গে মানিয়ে থাকার। শাবনামের কি এমন আছে যেটা আমার নেই, যে কারণে পাগলের মতো যশ আমাকে ফেলে রেখেও শাবনামের দিকে ছুটছে? ছলা কলা বোঝো তো, সব একটু একটু করো না। তুমি একটা কাজ করো, তুমি বলো তুমি ভয়ঙ্কর অসুস্থ, আমি ফোন করে ওকে ডেকে পাঠাচ্ছি। তুমি কি বলছো আন্টি? ও তো একজন ডাক্তার, ও বুঝতে পারবে না আমাকে দেখে যে আমার কিছু হয়নি? আমি না আর পেরে উঠছি না, মেয়েদের কত রকম অসুখ হয়, কত রকম, ওপর দেখে সব বোঝা যায়, মহা মুশকিল। তোমাকে এত ট্রেনিং দিচ্ছি, তুমি কিছুতেই কিছু শিখছো না। একটু চালাক চতুর হও। তুমি যশের সাথে গেলে না কেন? তুমি সামনাসামনি থাকতে, চোখের আড়াল হতো না ওরা? রোহিণী, আমার কিন্তু মনে হয় এখন এই বিয়ে উপলক্ষে তোমার ওখানেই যাওয়া উচিত। আমি যাব? আমি ওই গন্ডগ্রামে যাব? তুমি কি বলছো? হ্যাঁ, এই গন্ডগ্রামে আমার তো মনে হচ্ছে ভয়ঙ্কর একটা ঝামেলার চান্স আছে। সেই ফাঁকে তুমি আমার ছেলেটাকে নিয়ে চলে আসবে, আর ওই মেয়েকে ওই গন্ডগ্রামেই রেখে আসবে। ফুলকাকি যা বলছেন একদম ঠিক কথাই বলছেন, তুমি সেটাই করো রোহিণী, এতে কিন্তু ভালোই হবে তোমার। আমি একা? আন্টি, আমি একা যাব ওই গ্রামে? ওরে বাবা রে, একা কেন? গাড়ি ড্রাইভার দিয়ে পাঠাচ্ছি তো। তুমি যাবে, যশকে নিয়ে আসবে, আর একটা গাড়ি পেছনে খালি আসবে। ওই একার কি হলো এর মধ্যে? তুমি যাবে আমার সাথে? কে? আমি? বাবারে, দেখো আমি মাথা গরম মানুষ, কি বলতে কি বলে ফেলবো, বিয়েটাই বানচাল হয়ে যাবে। তোমার যাওয়াটাই ঠিক, আর একটু সাবমিসিভ হও না, দরকার হলে ওর পায়ে মাথা খুঁড়বে। সত্যি বলছি, বলবে আমার এত দুশ্চিন্তা হচ্ছিল, আমি থাকতেই পারছিলাম না, তাই চলে এলাম। ও তোমায় কিছু বলতেও পারবে না, আর বার করতে তো পারবেই না। কি ব্যাপার রোহিণী, তুমি আর মা যে গেলে ভাইকে সঙ্গে করে নিয়ে আসতে পারলে না? তুমি তো খুশি হয়েছো। তুমি না বড় অদ্ভুত মানুষ, জানো তো? সত্যি বলছি জুন্দি, তুমি বড়ই অদ্ভুত। তুমি শুনছো যে তোমার ভাই একটা সর্বনাশের মধ্যে পড়তে চলেছে, কোথায় ভাইয়ের প্রতি একটু কনসার্ন দেখাবে তা না দেখিয়ে তুমি আমাকে টিজ করে চলেছো। আমি তোমাকে টিজ করছি না রোহিণী, তুমি একটা চ্যালেঞ্জের কথা বলছিলে না, তাই জন্য মনে হলো। চ্যালেঞ্জ দিয়ে সবসময় বোধহয় সবকিছু হয় না, বলো রোহিণী? আর স্বামী স্ত্রীর মধ্যে মনে হয় চ্যালেঞ্জ শব্দটা সব থেকে আগে বাদ দিয়ে দিতে হয়। তুমি তো বিয়েই করনি, তুমি যে ব্যাপারগুলো বুঝবে না সেটা আমারই বোঝা উচিত ছিল। আই ক্যান্ট এক্সপেক্ট দিস ফ্রম ইউ। সে ঠিক আছে, আজ বিয়ে করিনি বলে যে কালও করবো না তার তো কোনো মানে নেই। সে কি গো,
ওই ভদ্রলোককে ওনার বউকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন নাকি জুন? মা কালকে অনিমেষ আসবে। তোর সাহস এ বাড়িতে আসবে? হ্যাঁ, কথা বলতে আসবে। আমার কোনো কথা নেই, একটা বিবাহিত লোক, তার সাথে আমি বিয়ে দেবো না যখন, কোনো কথাও নেই। ঠিক আছে, আমি তাহলে সে কথাই বলে দেবো। আমার আর তাহলে কোনো দায়িত্ব রইল না। এরপর যদি আমি বাড়ি ছেড়ে চলে যাই তাহলে কিন্তু তোমরা আমাকে কিছু বলতে পারবে না, ওকে? এক সেকেন্ড জুন, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ওনার বউ কি ওনাকে ডিভোর্সটা দিয়ে দিয়েছে? তুমি আমাকে এক্স্যাক্টলি কি মনে করো বলো তো? ডিভোর্সটা না হয়ে গেলে আমি কি ওর সঙ্গে ওর রক্ষিতা হয়ে থাকতে যাচ্ছি? রঞ্জা, রঞ্জা রে, তুই তুই অনেক কপাল করে এরকম ইকবালের মতো একটা ছেলেকে পেয়েছিস মা। সত্যি তো, আমার শরীর কাটলে যে রক্ত, ওর শরীর কাটলে তো সেই একই রক্ত। রক্তের তো কোনো জাত ধর্ম নেই। আমার মেয়ের শরীর খারাপ হলে আমার যেরকম কষ্ট হবে, ইকবালেরও ঠিক ঠিক তেমনি কষ্ট হবে। ভালোবাসার কোনো জাত ধর্ম হয় না রে মা, কোনো জাত ধর্ম হয় না। হ্যাঁ রে, এসব মানুষের তৈরি করা ফাঁদ। মানুষের থেকে মানুষকে দূরে রাখার ফাঁদ। এই ফাঁদে আমি আর ভুলবো না। এই ফাঁদ কেটে আমি বেরিয়ে আসবো। ইকবাল, ইকবাল, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেবো, তোদের দুজনের আমি বিয়ে দেবো। মা, থ্যাংক ইউ সোনাটানি, থ্যাংক ইউ সো মাচ। তুমি গ্রেট, তোমার কোনো তুলনা হয় না, তোমার কোনো তুলনা হয় না। তবে সবই ঠিক আছে, কিন্তু আমার মন বলছে জানো তো, এই বিয়েতে ঝামেলা হবে। শবনম, ঝামেলাকে বুঝে নেওয়ার ক্ষমতা আমি রাখি। ইকবাল মামা, তুমি অনেক দিনই গ্রামে ছিলে না, তুমি গ্রামের অবস্থা জানো না। এই গ্রামে আমার আব্বুর মতো মানুষ আছে, এই গ্রামে আরো অনেক মানুষ আছে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে। আমার মন বলছে জানো তো, এই বিয়েতে ওরা কিছু না কিছু অশান্তি করবেই। আর অশান্তি যে করবে না তার তো কোনো গ্যারেন্টি আমরা দিতে পারছি না। তবে যদি অশান্তি করে, আমরা আছি। বাবা, তার ডিভোর্সটা হলো কখন? কিছুই তো জানতে পারলাম না। সব কথা যে তোমাদের জানতে হবে তার তো কোনো মানে নেই। এটা একটা অন্য মানুষের পার্সোনাল ব্যাপার। আমার জানানোর কথা মনে হয়নি তাই জানুন। এনিওয়ে মা, তাহলে আমি সেই কথাই বলে দিচ্ছি, তুমি ওকে এই বাড়িতে অ্যালাউ করছো না, তাই ও এই বাড়িতে আসবে না, তাই তো? আন্টি, আমার মনে হয় তাহলে তুমি আঙ্কেলের সঙ্গে কথাবার্তা বলে নিয়ে তারপরে যা করার করো। তাই বলছো? হ্যাঁ, মানে আঙ্কেলের তো একটা মতামত আছে, সেটা জেনে নিয়ে তো এগোলে ভালো হয় না? বাহ,
রোহিণী তাহলে নিজের স্বামীকে বশ করতে না পারলেও তোমাকে তো দিব্যি বশ করে ফেলেছে মা। ও যা বলছে তুমি তাই করছো? যাক, সেই কথাই রইলো, তাহলে আমাকে জানিয়ে দিও। তোমরা যেটা জানাবে আমি সেই অনুযায়ী ওকে জানিয়ে দেবো। কোনো টাইম বললে সেই টাইমটাও জানিয়ে দেবো। আর মা, আমার কিন্তু কোনো মাথা ব্যথা নেই। অনিমেষ আমাকে বলেছিল জানানোর কথা, ও বলেছিল ও কথা বলতে আসতে চায়, তাই আমি কথাটা জানালাম। আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে, তাই আমি সেটা করলাম। তোমরা যদি না বলে দাও, তুমি যদি না বলে দাও, তাহলে আমি সেই কথাটাই ওকে বলে দেবো। আই ডোন্ট হ্যাভ আ প্রবলেম। তো রাগ করছো কেন জুন? সত্যিই যদি অনিমেষ তোমাকে বিয়ে করে, এখনো কি তাহলে এই সত্যি যদি এই প্রশ্নটা আছে? কেন, তোমাদের তো মনে হয়েছিল যে ও আমাকে নিয়ে ফুর্তি করছে। কোনোদিনই আমাকে নাকি বিয়ে করবে না, মনে হয়নি? জুন, তুমি একটা মেয়ের সংসার ভেঙে দিলে, এটা ভালো করলে? মা, একটা কাপল সুখী নয়। একজন স্বামী স্ত্রী তারা নিজেরা নিজেদের নিয়ে খুশি নয়। তাদের মধ্যে ম্যাচ হয় না। ঘটনাচক্রে আমার সঙ্গে অনিমেষের ম্যাচ হয়। আমি ওর সঙ্গে থাকতে রাজি আছি, ও আমার সঙ্গে থাকতে রাজি আছি। তাই কারোর ঘর সংসার ভাঙার তো কোনো ব্যাপার এখানে নেই। আর মা, তুমি যে অনেকভাবে অনেক মানুষের জীবন ভেঙে দিচ্ছ, একটা মানুষের উঠে দাঁড়ানোর ক্ষমতা নষ্ট করে দিচ্ছ, সেটার কি হবে মা? সেটাও একবার ভেবে দেখো। আমাকে কথাগুলো বলার আগে এই বিষয়টা নিয়েও একবার ভেবো, কেমন? কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? তোমরা যদি একটা দল তৈরি না করতে শাবনামের এগেনস্টে, তাহলে ওরও কিন্তু এতটা জেদ তৈরি হতো না। এখন তো রোহিণীর চ্যালেঞ্জটা আসলে শাবনামের সঙ্গে। দেখা যাক এই চ্যালেঞ্জে কে জেতে আর কে হারে। তবে আমি একটা কথা বলে দিচ্ছি, রোহিণী, এই চ্যালেঞ্জটা যদি শাবনাম জেতে, তাহলে অ্যাটলিস্ট আই উইল বি ভেরি হ্যাপি। হোয়াট? যা আমার মনের কথা আমি শুধু সেইটুকুই বলেছি, কারণ আমি দুজনকেই দেখেছি। শাবনাম অনেক বেটার মানুষ, এটা আমি বিশ্বাস করি। আর আমার ভাই যদি শাবনামকে পায়, তাহলেও ভালো থাকবে, এটাও আমি বিশ্বাস করি। তুই কি করছিস? থাকছিস তো? বারে, আমার পিসির বিয়ে বলে কথা, আমি থাকবো না? যশ, তোর খবর কি? তুই কি করবি? থাকবি না চলে যাবি? আমার রঞ্জা পিসিকে একেবারে ওই 7 মহলায় তুলে দিয়ে তারপর আমার ছুটি, তারপর আমি বাড়ি যাব। আমার দাদু ভাই একদম ঠিক কথা বলেছে, ঠিক বলেছে। ইকবাল স্যার, একটু কথা আছে। এসো। অবধি, হ্যাঁ, মেয়েকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলেই হবে? হ্যাঁ, আরে বাবা, এ তো ওর ছুরি তোর বিয়ে। হাতে আর সময়টা কোথায়? ধরো 2-3 দিনের মধ্যে যদি বিয়ে দিয়ে দিতে হয়, তাহলে তো সময় একদম নেই। গায়ে ঘুরে ঘুরে সব বাড়িতে গিয়ে নেমন্তন্ন করতে হবে। কি কি হবে বলতো? কিচ্ছু হবে না, সব দায়িত্ব তোমার, আমার কোনো দুশ্চিন্তা নেই। আরে বাবা, তুমি হচ্ছ কাকা, তোমার ভাইজির বিয়ে, তোমার দায়িত্ব নিতে হবে না। যাও, প্যান্ডেল বাঁধতে বলে দাও, একেবারে শুদ্ধ নেমন্তন্ন করতে হবে। তবে সোনা ঠাম্মি, সবাই কিন্তু আনন্দ করে খেতে নাও আসতে পারে। কি বলছিস কি? আরে বাবা, এই বিয়ের জন্য যদি আমার প্রাণটা চলে যায়, এই বুড়ির প্রাণ চলে যায়, তার কার কোনো ক্ষতি হবে না বাপু। এসব তুমি কি বলছো বলো তো সোনা ঠাম্মি?
আমার মেয়ের বিয়ে যদি ভাঙতে আসে না, তাহলে আমার প্রাণ দিয়ে সেই বিয়ে আমি ভাঙতে দেব না। এ বিয়ে হবেই। হবেই।